থেকে বাড়ির রান্না বান্না আজ জিমিন আর আয়ু মিলেই করেছে। বাহিরের খাবারে আয়ু আর যেহোক অভ্যস্ত নয়। আরেম কয়েকবার বলেছিল বাহির থেকে নিয়ে আসবে, কিন্তু আয়ু তার কথায় অটল। হঠাৎ করে যে বাড়িটা আবার আগের মতো ভরে উঠবে, এটা যদি আরেম আগে থেকে জানতো তবে তো আগে থেকেই কাজের মহিলা নিয়ে নিত। রাত প্রায় 9:30টার কাছাকাছি সময়ে জিমিন আর আয়ু খাবার গুছিয়ে টেবিলে পরিবেশন করছে। এক এক করে সবাই এসেছে, কিন্তু তে মনে হয় সবার শেষে উপস্থিত হয়েছে। অসময়ে ঘুমটা কি এখনো পরিবর্তন করিসনি? সন্ধ্যাবেলা কি কোনো ঘুমানোর সময় হলো? ওহ মা, এমন করছো কেন? বসে বসে কি করব, তাই তো ঘুমিয়েছি। জিমিন যে আমার সাথে হাতে হাতে কাজ করলো, তুই থাকলে কি ক্ষতি হয়ে যেত সেখানে? আয়ু, এভাবে কেন বলছো? আমার মামনি এসবে অভ্যস্ত নয়, আর এগুলো কেন করতে হবে? আর তোমাদেরকেও তো আমি নিষেধ করেছিলাম। তে বিরক্ততা নিয়ে ভ্রু কুঁচকে খাবারে হাত রাখলো। একটু পর আবার বললেন, সুগা কখন আসবে? জিমিনের জানা নেই উত্তর। কি বলবে এই মুহূর্তে সে? উনি তো আর জানেন না তাদের ব্যাপারটা নিয়ে। জিমিনকে কাচুমাচু করতে দেখে আরেম বললেন, আসলে আয়ু হয়েছে কি, অফিসে ভীষণ কাজ পড়ে গেছে এই কদিনে, তাই একটু লেট। কথাটা বলার সাথে সাথেই দরজার সামনে থেকে কেউ বলে উঠলো, কাজ শেষ বাবা। সুগা টি শার্টের উপরের শার্টটা খুলে নিয়ে হাতে ধরে আছে, পাশেই মিনগু সহ আছে। জিমিন মিনগুকে দেখতে পেয়ে বলল, এমা ভাইয়া কখন আসলেন? সুগা মিনগুকে এগিয়ে নিয়ে এসে বলল, এসেছিল কাজে, কিন্তু এই বজ্জাতটা আমাকে বলেনি, তাই উপরওয়ালাই রাস্তায় দেখা করিয়ে দিয়েছে, তাই তো ধরে নিয়ে আসলাম। সুগার কথায় আরেম হেসে পড়ল, একদম ঠিক করেছো, দুজন ফ্রেশ হয়ে খাবার খেতে আসো। মিনগু চারদিকে একবার চোখ বুলালো, এত মানুষ দেখেই বুঝলো তে এসেছে, তাই হয়তো। হেসে বলল, আঙ্কেল কেমন আছেন? আরেম নিজেকে স্ট্রং করে বুক ফুলিয়ে বলল, একদম বেটার। বাবা তুমিও না, আপনারা ফ্রেশ হয়ে আসুন, আজ আমরা সবাই একসাথে হয়েছি, আমার তো ভীষণ ভালো লাগছে। জিসুকেও জানিয়ে দিস ওর হাজবেন্ড এসেছে। আমার মাথায় আসে না, আমার আশেপাশের প্রত্যেকটা ছেলে মানুষ বউদের প্রতি এতটা কেয়ারলেস কিভাবে হতে পারে। এর কথাটা বোধহয় সুগা আর মিনগুর গায়ে লাগলো, কিন্তু আপাতত তারা চুপ আছে। মিনগু একটু হাসি টেনে তেকে কিছু জিজ্ঞেস করতে গিয়েই আটকে যায়, সেই রাতের কথা মনে করে। পার্টিতে তো তের ভালোর জন্যই সেদিন সেখান থেকে টেনে নিয়ে গিয়েছিল, নয়তো ভালোভাবে তো সজ্ঞানে ছিল না। কিন্তু সামান্য হাত ধরাতে জাঙ্কুক ব্রো এভাবে তাকে ডেকে পাঠিয়ে হাতটা মুচকে দেবে কে জানতো। টানা 1 মাস ব্যথায় কাতর ছিল, অথচ কাউকে কিছু বলতে পারেনি। কথাটা ভাবতেই শরীর কেঁপে ওঠে মিনগুর। কথা না বলার চেয়ে চুপ থাকাই ভালো। দেখা গেল এটাও জাঙ্কুক ব্রোয়ের কান অবধি গিয়েছে, তারপর আবারও আমাকে। ও গড, এসব ভেবে কাজ নেই, ঠিকভাবে আছে সেটা দেখতে পাচ্ছি, এটাই অনেক। বলে ভ্রু দুটো উপরে উঠিয়ে মুখে দীর্ঘশ্বাস ছাড়ে। তোর আবার কি হলো? কিছু না, উপরে চল। বলে 2 কদম ফেলতেই আরেম বলে উঠলো, বারবার নিষেধ করেছিলাম তোমাকে আজ বের হতে, তবুও গেলে। এত রাত করে ফিরেছো কেন? যদি কিছু হয়ে যায় কি হবে তখন? আমাদের কথা কি তুমি বুঝো না জাঙ্কুক? মিনগু সুগা পেছনে ফিরে জাঙ্কুককে দেখে। সুগা জাঙ্কুকের কাছে দৌড়ে গিয়ে এক হাতে জাঙ্কুকের পিঠ থেকে পেট অবধি জড়িয়ে ধরে জাঙ্কুকের এক হাত নিজের কাঁধে তুলে বলল, পাগল হয়েছিস? এমন অবস্থায় কেউ বের হয়? বাবা আমাকে কেন বলনি ও বের হয়েছে? জাঙ্কুক বিরক্ততা নিয়ে নাক কপাল কুঁচকে বলল, ছেলে হয়ে আরেকজন ছেলেকে দুর্বল ভাবতে তোর লজ্জা করলো না? সুগা হাত ছড়া বলছি, একদম কথা বলবি না। সবসময় নিজের পার্সোনালিটিতেই কেন থাকতে হবে? সবাই তো মানুষ নাকি? সবারই তো দুর্বলতা ব্যথা বলে কিছু আছে, সেটা তুই যতই ঢেকে রাখিস না কেন লাভ নেই। জাঙ্কুক এবার সুগার কাপ থেকে নিজের হাত নামিয়ে বলল, জিয়ন জাঙ্কুকের ডিকশনারিতে ইম্পসিবল বলতে কোনো ওয়ার্ড নেই। ছাড়তে বলেছি না তো মেরে দেব একদম। সুগা আরো শক্ত করে ধরে বলল, যা ইচ্ছা করিস, এখন আপাতত রুমে চল। জাঙ্কুক বিরক্ত হয়ে বলল, বাবা এটাকে কিছু বল, নয়তো কিছু করে দেব। মাথা গরম করো না কেউ। বাবাকে কেন বলছিস? ছোটবেলার অভ্যাস এখনো যায়নি দেখছি। আর তোর যদি এতই নিজেকে স্ট্রং মনে হয়, তাহলে আজ কেন নিজেকে আমার থেকে ছাড়িয়ে নিতে পারছিস না? জাঙ্কুক ভ্রু কুঁচকায়, কিন্তু কিছু বলে না। কি হলো এখন বল? চুপ কেন? চুপ করবি, নয়তো মুখ কিভাবে বন্ধ করতে হয় আমার জানা আছে। সুগা এবার বিরক্ত নিয়েই জাঙ্কুককে ধরে হাঁটতে লাগলো। জাঙ্কুক চেয়েও পারলো না নিজেকে স্ট্রংলি প্রেজেন্ট করার। সুগা জাঙ্কুককে টেবিলে বসাও, সবার সাথেই না হয় আজকের খাবারটা। একদম আমার পার্সোনাল বিষয় নিয়ে কেউ কথা বলবেন না।
আয়ু টাস্কি খায় এক প্রকার। 3 বছর আগে নিজেই তো বাঁচিয়েছিল তাদেরকে ওই সবিনের হাত থেকে। তার থেকে কতটা কৃতজ্ঞতা আদায় করেছিল। তার উপর সেদিন আমার মেয়েকেই তো বাঁচাতে গিয়ে নিজের এই অবস্থা বানিয়েছে। তবে এসব কিছুর ওপর এমন করে ব্যবহার করে পানি ঢেলে দেওয়ার কোনো মানে আছে? খেয়েছিলি কিছু বাহিরে? আজব তো, আমাকে দেখছি কেউ ভয় পাচ্ছে না। মুখের ওপর এক একজন কথা বলেই যাচ্ছে। ভয়ঙ্কর কিছু ঘটানোর আগে সবাই চুপ থাকো বলে দিলাম। জাঙ্কুকে শেষের কথাটায় সবাই একটু ভীত হয়। আসলে এই ছেলে যে পৃথিবী উল্টে গেলেও চেঞ্জ হওয়ার নয় বুঝতে বাকি নেই কারো। জাঙ্কুক এবার একটু শক্তি খরচ করে সুগার হাত থেকে নিজেকে ছাড়ায়। ওদিকে তে শুধু এক মনে তাকিয়ে আছে এই লোকটার দিকে। কতটা আঘাতপ্রাপ্ত হয়েছে, তবুও দুর্বলতা স্বীকার করছেই না। কিন্তু যতটা কষ্ট হচ্ছে তার চেয়েও বেশি ভেতরে ভয় ঢুকে আছে তের। বারবার ঢুক গিলছে। নিশ্চয়ই সবকিছুর জন্য শাস্তি বরাদ্দ আছে তার জন্য। আচ্ছা, সেটা কি মৃত্যু? না, উনি আমাকে মারতে পারবেন না তো। তবে তবে কি ধরনের শাস্তি দেবেন আমাকে? হার্টবিট ওঠানামা করছে এসব ভাবতেই। উনি কিন্তু আমার দিকে একবারও তাকাচ্ছে না কেন? আমি এখানে আছি, এটা কি উনি দেখেননি? জাঙ্কুক আর চুপচাপ কোনো দিক না তাকিয়ে ড্রয়িং রুম ছাড়ে। আরএম হতাশ হয়ে বলে, মানুষ করতে পারলাম না ছেলে দুটোকে। এর চোখ দুটো ছলছল করছে, কিন্তু এর কারণ তার অজানা। সবার সামনেও তার এই দৃষ্টি দেখাতে চায় না, তাই কোনো রকম নিজেকে সামনে নিয়ে খাবারের মনোনয়ন করে। কিন্তু এক লোকমা মুখে দিতেই যেন মনে হচ্ছে এই বুঝি গলায় আটকে মরে যাব। তেকে এরকম মুখে ভাত নিয়ে তখন থেকে বসে থাকতে দেখে জিমিন একবার সবাইকে পরখ করে নিয়ে তেকে ইশারা করলো। তে বুঝতে পেরে মুখে হাসি ফুটিয়ে বলল, আমার খাবার শেষ, আমি আসি। কি বলছিস? সব তো প্লেটেই আছে, শেষ করো মামুনি। আসলে চাচা ঘুম থেকে উঠেছি তো এখন খেতে ইচ্ছে করছে না, ক্ষুধা লাগলে পরে খেয়ে নিব। তাই বলে এতগুলো ভাত নষ্ট করবি? তে মায়ের কথার কোনো জবাব না দিয়ে চেয়ার ছাড়ে। কিছুক্ষণের মধ্যেই সবার খাবার শেষ হয়ে যায়। সুগা এসে ডিরেক্ট গোসলে গিয়েছে। প্রায় আধা ঘন্টারও বেশি হবে, কিন্তু বের হওয়ার নামগন্ধ নেই। তাই মিনগুকে সুগার জন্য অপেক্ষা না করতে বলে সবার সাথেই বসিয়েছে। সব শেষে জিমিন টেবিলে বসে। অবশ্য অনেকবার বলেছে জিমিনকে খেতে, কিন্তু জিমিন বলেছে সবার শেষ হোক, সমস্যা নেই ওর। কিন্তু বসতেই মনে হলো সুগা এখনো বাকি। কথাটা ভেবে এই খাবারটা জায়গায় রেখে সোফায় বসে টিভি ছেড়ে দিয়ে অপেক্ষা করতে লাগলো। প্রায় 1 ঘন্টা হয়ে যায়, সুগার আসার নাম নেই। জিমিনের চোখে ঘুম চলে আসে, তাই বসা থেকে উঠে ভাবলো সুগা কি করছে সেটা একবার দেখে আসবে। যেই ভাবা সেই কাজ। সিঁড়ি বেয়ে উপরে গিয়ে সুগার রুমে উকি দিল। দরজা খোলাই ছিল, কিন্তু কাউকে দেখতে পেল না। আচ্ছা, এতক্ষণ ধরে কি গোসল দিচ্ছেন উনি? ছেলে মানুষ, এত সময় লাগে গোসলে? ওনাকে না দেখতে জানতামই না। জিমিনের ভাবনার মাঝেই ওয়াশরুমের দরজা খুলে সুগা বের হয়ে আসে। সুগাকে দেখে জিমিন আবার নিজেকে লুকিয়ে নেয়। উদ্দেশ্য চেঞ্জ শেষ হলে জিজ্ঞেস করবে খাবার খাবে নাকি খাবে না। কিন্তু হঠাৎ তের কথা মনে আসতেই মনটা খারাপ হয়ে গেল। সুগার ড্রেস চেঞ্জ শেষ করে রুম থেকে হঠাৎ বের হয়েই জিমিনকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে প্রথমে একটু অপ্রস্তুত হয়, কিন্তু মাথায় সাথে সাথেই উদ্ভট একটা দুষ্ট চিন্তা চলে আসে। ঠোঁটের কোণে হাসি লুকিয়ে সুযোগের সদ্ব্যবহার করা যাক তাহলে ভেবেই এত আনন্দ হলো সুগার, তাই মনে মনেই হাসতে লাগলো। তুই এখানে কখন আসলি? সত্যি করে বল, আমার চেঞ্জ করা দেখছিলি তাই না? জিমিন খেয়ালই তো করেনি কখন বের হলো উনি। ও গড, কোন ভাবনায় হারিয়ে গিয়েছিলাম আমি। কি হলো বলছিস না কেন? আমার ইজ্জত নিয়ে দেখছি ছিনিমিনি খেলছিস তুই। জিমিন কপাল কুঁচকায়। এসব আবার কোন ধরনের কথা বলছেন? আপনার ইজ্জত নিয়ে আমি কি করলাম আবার? এই তো লুকিয়ে লুকিয়ে আমার চেঞ্জ করা দেখছিলি তাই না? একদম মিথ্যা বলবি না বলে দিলাম। আজব তো, আমি তো আপনাকে ডাকতে এসেছিলাম। তো দরজা চিপে দাঁড়িয়ে ডাকছিলি বুঝি? আর আমার কানেও সমস্যা তাই শুনিনি, এটাই বলতে চাচ্ছিস? আশ্চর্য তো, আপনি কি সব বলছেন? যা ইচ্ছে বলবেন আর হয়ে গেল। একদম উল্টাপাল্টা বলছি না আমি, তুই কথা ঘোরাচ্ছিস। জিমিন বিরক্ত হয়ে ভাবলো, কথাই নিশ্চয়ই পারবো না, যা বলবো এটার বিপক্ষে বলবেনই। বুঝে গিয়েছি। কখনো কি ভালোভাবে কথা বলেছেন নাকি? সব সময় হেনস্থ করেছে, আজ কিভাবে ভালো কিছু আশা করছে? যাই হোক, এসব ভেবে কাজ নেই। আবারও বকছিস তাই না? যা বলবি একদম জোরে জোরে বল। জিমিন কথা না বাড়িয়ে সোজাভাবেই বলল, খাবার খাবেন কি? সবার শেষ। ঘুমাবো তো নাকি? তোর ঘুমাতে ইচ্ছে হলে ঘুমা, আমি কি করব? আশ্চর্য
আশ্চর্য তো, সবকিছু কে এনে দেবে আপনার সামনে? আপাতত আমি ছাড়া কেউ নেই, কাজের মহিলা নেই। নিশ্চয়ই এটা তো জানেন, তাই না? সুগা এবার কি যেন ভেবে কথা না ঘুরিয়ে বলল, নিচে যেতে পারবো না, রুমে গিয়ে যা। বলে সুগা ভেতরে ঢুকে গেল। আজব তো, এখানে কেন? একদম কথা ঘুরাবি না, যা বললাম তাই কর, না তো খাবো না। আমার সাথেই পারে শুধু ঝগড়া করতে, সবার সাথে তো ভালোভাবেই কথা বলে। আমার সাথে কেন এমন ঝগড়া করে? আমার পিছনে কেন পড়ে থাকে? যত সব কিছু নিজে নিজে বকবক করতে করতে জিমিন নিচে যায়। সুগা শব্দহীন হাসে। মিনিট কয়েক বাদে জিমিন ট্রেতে করে খাবার নিয়ে উপস্থিত হয়। দরজার বাইরে দাঁড়িয়ে বলল, আসতে পারি? সুগা ল্যাপটপ নিয়ে কিছু কাজ করছিল। জিমিনের কথায় স্মিত হেসে বলল, দাঁড়িয়ে থাকতে বললে কি দাঁড়িয়েই থাকবি? সবসময় 5টা শব্দ বেশি না বললে ওনার কথার পূর্ণতা হয় না হয়তো। ভেতরে আস। জিমিন ভেতরে এসে খাবারটা কাচের টেবিলটার ওপরে রেখে চলে যেতে নিলে সুগা বলল, যেতে বলেছি। আশ্চর্য তো, বলতে হবে কেন? কাজ শেষ করে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? সুগা ল্যাপটপটা বন্ধ করে খাট থেকে নেমে গিয়ে দরজাটা লাগিয়ে জিমিনের দিকে স্বাভাবিক ভঙ্গিতে তাকিয়ে ডান হাতটা ধরে টেনে খাটের এক পাশে বসালো। জিমিন হঠাৎ সুগার মুখে স্বাভাবিকতা দেখে কিছু বলতে যাবে, কিন্তু কিছু বলতে ইচ্ছে করছে না এই মুহূর্তে। কেমন যেন লোকটার প্রতি যতটা ক্ষোভ ছিল সবটা কমে যাচ্ছে মনে হচ্ছে। সুগা জিমিনকে ছেড়ে গিয়ে খাবারটা নিয়ে এসে জিমিনের সামনে এনে বলল, খেয়েছিস? জিমিন ভাবনা থেকে বের হয়ে বলল, কিছু বললেন? খেয়েছিস কিছু? এই তো, এখান থেকে গিয়েই খাবো। সুগা জিমিনের কাছে এসে খাবারটা নিয়ে প্রথম লোকমাটা জিমিনের দিকে ধরে বলল, জিমিন যেন আকাশ থেকে পড়লো। এটা কি আসলেই? কি হলো, তাকিয়ে আছিস কেন? জিমিন কিছু বলতে যায়, কিন্তু তার আগেই সুগা খাবারটা জিমিনের মুখে দিয়ে দেয়। জিমিন চটজলদি মুখের সামনে ডান হাতটা দিয়ে ঢেকে শেষ করে সুগাকে বলল, কি হয়েছে আপনার, বলবেন? দুদিন ধরে দেখছি কেমন করছেন। সুগা উত্তর না দিয়ে নিজেও খাবার খেতে শুরু করে। কিছু তো বলুন। সুগা মুখের খাবার শেষ করে জিমিনের দিকে আরেক লোকমা ধরে বলল, আগে শেষ করে পরে বলবো, নয়তো এভাবেই বসে থাক। জিমিন এবার সুগার হাত থেকে খাবারটা ফটাফট মুখে তুলে বলল, জলদি শেষ করুন, তারপর আমার উত্তর। খাবার মুখে নিয়েও তোর কথা শেষ হয় না, ভেরি ফানি। উফ। জিমিন যেন কথাটা অপমান বোধ করলো, তাই চুপসে যায়। খাবার শেষ করে হাত ধোয়া শেষ হলে সুগা বলল, এখন যা, আমার কাজ আছে। আপনি তো বলেছিলেন খাবার শেষে বলবেন। সুগা জিমিনের চোখে চোখ রাখে। জিমিন সেকেন্ড কয়েক তাকিয়ে আবার অন্যদিকে চোখ ফিরিয়ে বলল, কি হলো বলুন না, এভাবে তাকিয়ে আছেন কেন? আবারও বকবেন? সুগা জিমিনের চিবুক ধরে নিজের দিকে ফিরিয়ে আরেকটু কাছে গিয়ে বসে আবারও দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে একদম শান্ত গলায় মিহির স্বরে বলল, সত্য করে বলতো, এখনো কি এটাই মনে হয়, নাকি ইচ্ছে করে এমন বলছিস শোনার জন্য? জিমিনের চোখ জোড়া কাঁপছে। এত কাছ থেকে কখনো সুগাকে দেখা হয়নি, তাও এভাবে সুগার স্পর্শে চোখে চোখ রাখে। সুগা জিমিনের দিকে আরেকটু ঝুঁকে বলল, বল। জিমিনের শরীর কাঁপছে অনাগত ভাবে। সুগা স্মিত হেসে জিমিনকে ছেড়ে দিয়ে একটু পিছনে গিয়ে এক হাত নাড়িয়ে চেহারায় বাতাস দিচ্ছে এমন অভিনয় করে চঞ্চল গলায় বলল, উফ জিমিন, কি গরম। তোর তো দেখছি আমার চেয়েও বেশি গরম লাগছে, পুরো শরীর থেকে কেমন করে ঘাম ঝরছে। জিমিনের শরীর এখনো কাঁপছে, কিন্তু সুগাকে বুঝতে দেবে না। এই ভেবে খাট থেকে এক লাফে নেমে বলল, আমি আসছি। সুগা এবার খিলখিলিয়ে হেসে জিমিনের বাঁ হাতটা ধরে হ্যাচকা টানে একদম নিচের কাছে আনে। সুগার মাথাটা জিমিনের ঠিক বুকের কাছে। দু হাতে জিমিনের কোমর জড়িয়ে ধরে জিমিনের চোখের দিকে তাকিয়ে বলল, আমি ইচ্ছে করে তোকে বকিনি। তখন জানি না কেন শুধু রাগ হতো তোর উপর, কিন্তু ওই রাগের মাঝেই কিছু ছিল যেটা বুঝতে পারতাম না। জিমিনের শরীরের কাঁপাকাঁপি যেন আরো বেড়ে গেল। গলা দিয়ে কথা বের হচ্ছে না। এবার সুগাও আনকমফোর্টেবল করতে শুরু করে, অথচ তার উদ্দেশ্য ছিল জিমিনকে স্বাভাবিক বানানো। নিজের প্রচেষ্টায় ব্যর্থ হয়ে জিমিনকে ছেড়ে দিয়ে বলল,
ঠিক আছে, যতদিন না তুই ইচ্ছে করে আমার কাছে আসবি আমিও জোর করব না। তবে শোন, ডিভোর্স দিচ্ছি না, সে তুই পেপার রেডি করলেও। জিমিন কিছু বলতে চায় কিন্তু তার গলা যে শুকিয়ে কাট কাট হয়ে আছে, এটা কিসের অনুভূতি তার জানা নেই। তবে সুগাকে এই মুহূর্তে ভীষণ করে বলতে ইচ্ছে করছে অনেক কিছু, যেগুলো মুখে আসছে না। কিছু বলবি? আর বলার থাকলে বলতে পারিস, শুনছি আমি। জিমিন মাথা দুদিকে দুলিয়ে উত্তরে বুঝায়, না না, কিছু বলার নেই। ঠিক আছে, যেতে পারিস, না হলে থাকতেও পারিস যদি কিছু মনে না করিস। জিমিন আর কিছু না বলে এক দৌড়ে দরজা খুলে কোন দিকে গেল বোঝার উপায় নেই। সুগা শুধু দরজার দিকে তাকিয়ে রইল। রাত প্রায় 11:30 বাজবে হয়তো। সেই খাবার ছেড়ে রুমে এসে দরজা আটকিয়ে কান্না শুরু করেছে। এখন পর্যন্ত এই কান্না থামছে না। হেঁচকি তুলে কাঁদছে তে, চোখ ফুলে আছে, পুরো চেহারা লাল হয়ে আছে। কিসের কারণে এমন হচ্ছে জানে না নিজেও, তবে বারবার নিজের ভুলগুলো নিয়ে ভাবছে আর চোখে জল ফেলছে। আর দরজার আওয়াজ পেয়ে বুকের নিচে থেকে বালিশ সরিয়ে উঠে বসে। কি হবে এই সময়? হঠাৎ মাথায় জাঙ্কুকের কথা আসতেই চোখের জল মুছে নিজে নিজে বলল, উনি এসেছেন, বকে দিবে, মারবে, তারপর আদর করবে আবার, তাই না? আমি জানি, যতই মারুক আমি সব সহ্য করে নেব এবার। আমারই তো ভুল হয়েছে, আমিই তো ভুল বুঝেছি ওনাকে। কথাটা ভেবে খাট থেকে নেমে দ্রুত গিয়ে দরজাটা খুলে দেয়। কিন্তু মুহূর্তেই সব আশা পানি হয়ে যায় জাঙ্কুকের জায়গায় জিমিনকে দেখে। মুখটা সাথে সাথে মলিন হয়ে আসে তেল। জিমিন ভেতরে এসে বলল, কি হয়েছে? কাঁদছিলি তাই না? কি হয়েছে দেখেছিস একবারও নিজের দিকে? মুখ ধুয়ে আস, যা তো। ভালো লাগছে না এখন। কেন এসেছিস সেটা বল। এই কারণেই এসেছিলাম। কথাটা বলে জিমিন তের হাত ধরে টেনে ওয়াশরুমে দিয়ে আসে। তেও দরজা আটকিয়ে ফ্রেশ হয়ে আসে মিনিটের মাথায়। ভাবে কাঁদছিলি কেন এটা বল। ভাইয়ার জন্য? দেখ তে, আমার মনে হয় এখন তোর উচিত ভাইয়ার সাথে গিয়ে কথা বলা। আমি কথা বললেই উনি বলবেন? আশ্চর্য, কেন বলবেন না? তোর জন্যই তো এত কিছু করেছে, তোকে বাঁচিয়েছে, তোর জন্য দূরে থেকেছে। আই মিন ওনার সবটা তোর জন্য। তাহলে কথা কেন বলবেন না? যদি তোর ওপর জিদ করতো তাহলে কি সেদিন রাতে তোকে বাঁচাতে যেত আর তোকে এই বাড়িতে এভাবে আটকিয়ে রাখতো? তে কি যেন ভেবে বলল, সত্যি তো? আরে সত্যি বলছি। তোর কি মনে হয় ভাইয়া তোর সাথে কথা বলবে না? তাহলে কেন বললো না? রাতেও তো এসেছিল, সকালেও ছিল, আগে তো সবার সামনেই ডেকে আনতো। আরে পরিস্থিতিটা এমন ছিল না, এখন উনি অসুস্থ, সময় তো পাইনি। কথা বলবে কিভাবে? ওকে, কিন্তু কখন বলবো? যখন ইচ্ছা তোর তখন। ভাইয়া তোর জন্য সবসময় ফ্রি, এটা আমার মনে হয়, তাই বললাম। জানি না, কিছু ভালো লাগছে না। আর কান্না করিস না, ওকে? ঘুমিয়ে পড় এখন, ওকে? জিমিন একটা হাসি দিয়ে তেকে জড়িয়ে ধরে। জিমিন যাওয়ার প্রায় 10-15 মিনিট ধরে তে ভেবেই যাচ্ছে গিয়ে কি বলবে, প্রথমে কি থেকে শুরু করবে। আচ্ছা, উনি কি সত্যি রাগ করে নেই আমার ওপর? আচ্ছা, রাগ করলে কি হবে? সব মানিয়ে নিব। সবচেয়ে বড় কথা, উনি এখন আমার হাজবেন্ড। একটুকু বলেই তে লজ্জায় লাল হয়। আচ্ছা, উনি আমাকে এই কথাটা আগে কেন বলেননি? আচ্ছা, এখন কি উনি ঘুমাচ্ছে? এখন গেলে কিছু হবে? হয়তো ঘুমাচ্ছে। থাক, আজ না যাই বলে বিছানার উপর হুমড়ি খেয়ে পড়ে। একবার এদিক একবার ওদিক পাশ ফিরছে তে, ফোনটাও নেই যে সময় দেখবে। কাল মনকে বলে সবকিছু আনিয়ে নিব, কিন্তু আমার যে বড্ড ইচ্ছে হচ্ছে ওনার সাথে কথা বলতে। অনেকক্ষণ ধরে ভেবে তে ফাইনাল ডিসিশন নিল, একটু গিয়ে দেখেই আসি, উনি তো ঘুমিয়ে থাকবে। তে ঝট করে শোয়া থেকে উঠে দরজা খুলে আগে সবটা বাড়ি এক নজর দেখে নেয়। ডিম লাইটের আলোতে সবাই ঘুমিয়ে গেছে নিশ্চিত। ধীর পায়ে এগিয়ে যায় জাঙ্কুকের দরজার কাছে, কিন্তু গিয়েই মনটা আরেক দফা ভেঙে চুরমার হয়ে যায়। দরজাটা আটকানো। তে জানা মতে জাঙ্কুক দরজা খুলেই ঘুমায়, কারণ যতদিন গিয়েছে চুপি চুপি ততদিন দরজা খোলাই পেয়েছে। কিন্তু আজ কেন উনি দরজাটা লাগিয়েছে? তবে কি উনি সত্যি আমার সাথে রাগ করে কথা বলবেন না? কথাটা ভাবতেই গড়গড়িয়ে চোখ বেয়ে অশ্রু গড়ায়। দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হেঁচকি তুলে কাঁদতে লাগলো তে। ঠিক 1 থেকে 1.5 ঘন্টা এভাবেই দাঁড়িয়ে কাঁদছিল। শরীর দুর্বল হয়ে যাওয়ার পর আর যখন দাঁড়িয়ে থাকতে পারলো না, তখন তে আবার নিজের রুমে ফিরে গেল।
ভার্সিটিতে যাওয়ার জন্য জিমিন রেডি হচ্ছে। অনেকদিন ক্লাস করা হয় না, আসার সময় যিশুকেও নিয়ে আসবে এটাই উদ্দেশ্য। কিন্তু তে কি যাবে? আচ্ছা, সবকিছুর মধ্যে তো ভুলে গিয়েছিলাম তের পড়ালেখার বিষয়টা নিয়ে। গত 2 বছর কোথায় স্টাডি করেছে? আচ্ছা, সেদিন তো তেই গিয়েছিল ভার্সিটিতে। কথাটা ভাবতেই নিজে নিজেই হাসির আসর বসায় জিমিন। তের সেদিনের অ্যাটিটিউড মার্কার এন্ট্রিটা জোশ ছিল ভেবে জিমিন হাসতে থাকে। পাশ থেকে মিঙ্গু যাওয়ার সময় হাসির আওয়াজে দাঁড়িয়ে পড়ে। দরজা খোলা থাকায় ডান পাশে তাকায়। সেই প্রথম দিনের মতোই মনে হয় আজকেও আরেকবার জিমিনকে দেখলো মুগ্ধতায় ভরা চেহারাখানায়। এই হাসিটার নাম কি রাখা যায়? এই হাসি যে কাউকে মাতোয়ারা বানানোর জন্য যথেষ্ট। কিন্তু সবার ভাগ্যে কি আর সবকিছু থাকে? পরক্ষণে যিশুর কথা মনে আসতেই নিজের অনুভূতির অবসান ঘটায় মিঙ্গু। চুলগুলো বারবার কপালের সামনে এসে পড়ছে জিমিনের, হাত দিয়ে ঠিক করে দিচ্ছে। মিনিটের মাথায় আবার নিজে নিজেই চুপসে যায়। বের হওয়ার আগে শেষবারের মতো আয়নার সামনে গিয়ে একটু শক্ট খায় জিমিন। দরজার সামনে মিঙ্গুকে দেখা যাচ্ছে বিশাল আকারের আয়নাটাতে। সাথে সাথে পেছন ঘুরে ওড়নাটা এক হাতে ঠিক আছে কিনা সেদিকে খেয়াল করে বলল, আরে ভাইয়া, কখন এসেছেন? ভেতরে আসুন না। মিঙ্গু এতটাও আবার মত্ত হয়ে যায়নি একটা মেয়ের রুমে কেউ নেই জেনেও ভেতরে ঢুকে যাবে। মুচকি হেসে জায়গায় দাঁড়িয়ে বলল, আজ ভার্সিটি যাবে? অনেকদিন হয় ক্লাস করি না, ভাবলাম আজ একটু দেখে আসি। তাছাড়া যিশুকেও নিয়ে আসবো ভাবছি। মিঙ্গু নিজেকে স্বাভাবিক রেখেই বলল, উনি ঠিক আছেন? সুস্থ আছেন? জিমিন ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, একদম ঠিক আছে। আপনি এসেছেন যিশু জানে? সন্ধ্যায় তো এসেছিলাম, তারপর সুগা দেখে একদম জোর করেই নিয়ে আসলো, কাজটাও করতে পারলাম না। ও, ইদানিং দেখছি একটু বেশি বেশি আপনার রানিং চলছে। আসলে ইন্টারভিউ দিচ্ছি। আমি চাচ্ছিলাম চাকরিটা এদিকে কোথাও নিয়ে মাকে সহ শহরেই নিয়ে আসবো, কারণ মায়ের অসুস্থতার কারণে প্রায় আসতে হয়। তাই এটাই ভালো হবে ভাবছি। একদম ঠিক ভেবেছেন, তাহলে তো সবসময় দেখা মিলবে, তাই না? জিমিনের কথায় মিঙ্গু একটু হাসলো। আরে কি হলো, আসুন না ভেতরে, কখন থেকে বাইরে দাঁড়িয়ে? কথাটা শেষ করার আগেই মিঙ্গুর পিছনে সুগা এসে দাঁড়িয়ে জিমিনের দিকে দু চোখ একটু ছোট করে তাকালো। সুগাকে দেখে মিঙ্গু বলল, তুই কখন উঠলি? এত জলদি তো তুই উঠিস না। সুগা জিমিনের দিকে তাকিয়ে বলল, বাড়িতে এত মানুষ থাকলে কি আর ঘুম হয়? তার উপর যদি সুন্দরী। হ্যাঁ তাই তো, বউকে একা রেখে কি আর ঘুম হয়? বাজে কথা ছাড় তো তুই। আমার বউ আছে নাকি? থাকলে কি একা ঘুমাতে হয়? মিঙ্গুর কথায় জিমিনে মনে হয় একটু আনকমফোর্টেবল করলো, হাসফাস শুরু করে দিল। এমন করছিস কেন? চুলকানির অসুস্থতা আছে নাকি? জিমিন এবার একটু বিরক্ততা নিয়ে বলল, আমি যাব। কেউ ধরে রেখেছে তোকে? আপনি সব সময় এমন উল্টাপাল্টা কথা কেন বলেন? হ্যাঁ, সোজা কথা তোর পছন্দ? তোদের মাঝে আমি আর কাবাবে হাড্ডি হয়ে থাকতে চাই না। বলেই সুগার হাতটা কাঁধ থেকে নামিয়ে দিয়ে দ্রুত চলে গেল মিঙ্গু। সুগা ভেতরে আস্তে আস্তে মুখে হালকা ব্যথার ছাপ এঁকে বলল, আমি হাজবেন্ড হিসেবে এতটাই বাজে? জিমি সুগার কথার উত্তর না দিয়ে খাট থেকে ছোট পার্স ব্যাগটা হাতে নিয়ে বলল, আমার লেট হচ্ছে, আসছি, ওকে? সুগা জিমিনের কাছে এসে এক হাত ধরে দাঁড়িয়ে পকেটে হাত ঢুকিয়ে বলল, মিঙ্গুর সাথে কি বলছিলি যেটা আমার সাথে বলতে পারিসনি? মিঙ্গু কি হয় তোর? আপনি ঠিক কি মিন করতে চাচ্ছেন? ডিরেক্ট বলে নিতে পারবি তো? জিমিন গলা ক্লিয়ার করে বলল, আপনার মুখে এগুলো মানায় না। দেখ জিমিন, আগে যা হয়েছে বাদ দে, এখনের দিকটা একটু খেয়াল কর। জিমিন সুগার চোখে দৃষ্টিপাত করে ভাবনাহীন, আমি কি বলছি তুই বুঝতে পারছিস? জিমিন এক হাত শরীরের জামায় খিচে ধরে। সব সময়ের মতোই ভেতরে কেমন যেন হচ্ছে। হৃৎপিণ্ডটা ভেতর থেকে স্থির থাকতে পারছে না মনে হচ্ছে। সুগা জিমিনের দিকে একটু এগিয়ে এসে বলল, চল, লেট হচ্ছে। আপনিও যাবেন? আপনার তো অফিস। আমার সাথে যেতে চাস না এটাই বোঝাচ্ছিস, তাই না? ওকে, যেদিন নিজ থেকে বলবি সেদিন নিয়ে যাব। কথাটা বলেই সুগা রুম থেকে বের হতে যায়। জিমিন পেছন দিকে চট করে বলে ফেলল, যাব। এমন ভাবে কথাটা বলল যেন দমটা আটকে ছিল এতক্ষণ। কথাটা শেষ করে কয়েকবার ঢোক গেলে একটু জোরে নিঃশ্বাস নিল। সুগা স্মিত হেসে পেছন না তাকিয়ে বলল, এসো আমার সাথে। জিমিন পেছনে পেছনে যেতে লাগলো। কখন থেকে সুগা গাড়ি চালিয়ে যাচ্ছে একদম স্লোলি। জিমিন বাহিরের দিকে তাকিয়ে আছে। শান্তিময় স্নিগ্ধ বাতাস অনুভব করার মধ্যে কখন যে চোখটা লেগে এসেছে খেয়ালই করেনি। সিটের সাথেই হেলান দিয়ে ঘুমিয়ে পড়ল। সুগা এতক্ষণ মিররেই দেখছিল। ঘুমিয়ে যাওয়ার পরে একরাশ হাসি টেনে বাঁ হাতে মুখের উপর দোল খাওয়া চুলগুলো সরিয়ে দিতে লাগলো। কিন্তু বিরক্ত হয় তখন যখন দেখলো চুলগুলো বারবার ডিস্টার্ব করেই যাচ্ছে। একটু ভালোভাবে দেখতেও পারবে না নাকি বউটাকে? আজব তো। তাই স্পিডে
গাড়ি চালিয়ে একটা জনমানবহীন ফাঁকা ভাঙা রাস্তায় নিয়ে যায় গাড়িটা ইচ্ছে করে। চারিদিকে গাছপালা, পাখির কিচিরমিচির শব্দ। এইটুকু বুঝতে পারছে নিজস্ব এরিয়া পেরিয়ে গিয়েছে সুগা। হয়তো কোনো এক গ্রাম অঞ্চলের আশেপাশে হবে জায়গাটা। আজ শুধু এই নিষ্পাপ মায়াবী পিচ্ছি মেয়েটাকে দেখবে আর নতুন ভাবে প্রেমে পড়বে, এটাই উদ্দেশ্য সুগার। ঘুমের মধ্যেও মেয়েটাকে এত সুন্দর লাগে, আগে জানলে তো সারাদিন ঘুমের মধ্যেই দেখতো। উপস, বেবি মুচকি হাসলো সুগা। জিমিন ঘুমের মধ্যে একটু নড়ে চড়ে মাথাটা সুগার কাঁধের উপর ফেললো অজান্তেই। প্রথমে বিষয়টা ভালো লাগেনি সুগার, কারণ এখন তো দেখতে পারবে না এই মেয়েটাকে। কিন্তু যখন মিররে আবার দেখতে পেল তখন প্রথমের ভাবনাটা ভুল প্রমাণিত হলো। এখন তো দুইটা লাভ মনে হচ্ছে, একে তো দেখতেও পারবে, দ্বিতীয়ত তার ছোঁয়াটাও কাছ থেকে অনুভব করতে পারছে। আজ ইচ্ছে করছে 2 লাইন কাব্য এই মেয়েটাকে নিয়ে প্রকাশ করতে। কিছু অনুভূতি ঘিরে আছে সুগাকে, মুহূর্তটা নিজের মতো করে উপভোগ করে যাচ্ছে। তে সেই সকাল থেকে অপেক্ষা করছে কখন উঠবে জাংকুক। মনটা বারবার উতলা হয়ে উঠছে। খাবার শেষে মা বাবার সাথে একটু সময় কাটিয়েছে। উপরে আসার মাঝে আবার জেনি আটকে দিয়েছে খেলবে বলে। বোনের আবদার ফেলতে পারেনি, তাই জেনিকে নিয়ে গার্ডেনে গিয়েছে। জেনি একের পর এক প্রশ্ন করছে, আপু তুমি কোথায় ছিলে, কোথায় পড়েছিলে? তুমি অনেক কিউট হয়ে গিয়েছো আগের থেকে। তের যদিও এই সময়টাতে এই প্রশ্নগুলো ভালো লাগছে না, তবে মন রক্ষায় মুখে হাসি ফুটিয়ে যেমন করে উত্তর দিলে জেনি বুঝবে ঠিক তেমন করেই উত্তর দিচ্ছে। অনেকটা সময় পর জেনি গল্প শেষ করে দৌড়ে ভিতরে চলে যায়। তেও ভেতরেই যাচ্ছিল, হঠাৎ করেই মাথায় আসলো অন্য কিছু। ফোনটা হাতে নিয়ে মুনের নাম্বার ডায়াল করলো। রিং হতেই সাথে সাথে মুন রিসিভ করলো। ওনার নাম্বার আছে তোর কাছে? মুন হয়তো কিছু বুঝলো না, তাই তে আবার রিপিট করে একবার ঢোক গিলে বলল, মিস্টার জিওনের নাম্বার আছে? সরি ম্যাম, ওনার নাম্বার তো নেই। 15 মিনিটের মধ্যে নাম্বার সংগ্রহ চাই। কিন্তু ম্যাম, মুনকে কথা শেষ করতে না দিয়ে তে কলটা কেটে দেয়। ঠিক 15 মিনিটের মাথায় তের ফোনে কল আসে। ফার্স্ট নাম্বারটা বল। ম্যাম, স্যারের পার্সোনাল নাম্বার পাবলিক নেই, যেটা পেয়েছি সেটা অফিসের। তে ফুসতে ফুসতে কলটা কেটে দিয়ে ভেতরে যাবে, তার মধ্যে গেটের কাছ থেকে কেউ বলে ওঠে, হেই, আমারও সন্দেহ হয়েছিল সেটা তুমিই ছিলে। তে থেমে গিয়ে গেটের দিকে তাকায়। লিসাকে আসতে দেখে মাথাটা যেন আরো গরম হয়ে গেল। এই মেয়ের জন্য কত ভুল বোঝাবুঝি হয়েছে আমাদের। তের হাত দুটো নিজে নিজে মুঠোবদ্ধ হয়ে আসে। লিসা তের কাছে এসে বিদ্রুপ করে নাক ছিটকে বলল, এই মেয়ে, তোমার মধ্যে কি আছে যা আমার মধ্যে নেই? এখানে কেন এসেছো? আবারও কিছু করার প্ল্যান আছে নাকি? তোমাকে কেন কোম্পানি থেকে বের করে দিচ্ছে না? যত সব বিরক্তিকর অ্যাডভান্টেজ। দম বেড়েছে দেখছি তোমার। তা জিয়ন জাংকুককে কি দিয়ে নিজের কাছে টানো বলো তো? তের শরীর জ্বলছে। আচমকাই লিসার ডান হাতটা শক্ত করে ধরে মুচকে দিয়ে বলল, একদম কথা বাড়াবে না। নেক্সট টাইম যেন এই বাড়ির ধারে কাছেও না দেখি, ওকে? আহ, কি করছো? হাত ছাড়ো বলছি। তে এক ধাক্কায় লিসাকে ফেলে দিয়ে বলল, গেট আউট। লিসা নিচ থেকে উঠতে উঠতে বলল, আরে আমি তো দরকারে এসেছি। জাংকুক স্যারের আজ মিটিং আছে, কল দিয়ে যাচ্ছি, ধরছিই না। তে গিয়ে লিসার বাম গালে ঠাস করে চর বসিয়ে দিয়ে বলল, একদম ওনার নামটাও মুখে নিবি না, মাইন্ড ইট। কথাটা বলে লিসার হাত থেকে ফোনটা টান দিয়ে নিয়ে গেল। এই মেয়ে, করছোটা কি? আশ্চর্য তো, আমার ফোন দাও। তে লিসার ফোনটা খুলে ডায়াল প্যাডে গিয়ে জাংকুকের নাম্বারটা চেক করে। একদম সবার উপরেই ছিল। নাম্বারটা নিজের ফোনে তুলে নিয়ে লিসার ফোন থেকে ডিলিট করে দিয়ে ফোনটা লিসার দিকে ছুঁড়ে মেরে বলল, গেট লস্ট। তুমি কি পাগল হয়ে গেছো? তে কথা না বাড়িয়ে কেয়ারটেকারকে ডেকে বলল, এই মেয়ে যেন আর কখনো এই বাড়ির ত্রিসীমানায় না আসে, ওকে? কথাটা বলে তে বাড়ির দিকে হাঁটা ধরে। তার মধ্যে জাংকুক ভেতর থেকে বেরিয়ে আসে। জাংকুককে দেখে তের পা দুটো থমকে যায়। ভেতর থেকে উৎফুল্লতা ঘিরে নেয় চেহারায়, কিন্তু তার চেয়েও ভয়টা বেশি। আচ্ছা, কয়টা থাপ্পড় খাবো? 2টা নাকি 4টা? নাকি এই 3 বছরে বাড়িতে থাকলে ঠিক যতটা এতদিনে খাওয়া হতো সবগুলো উসুল করবে? প্রশ্নগুলো তের মনে মনে উসখুস করছে, হাত দুটো কাঁপছে। কিন্তু তের ভাবনাটা মুহূর্তেই মিথ্যা প্রমাণিত করে দেয় জাংকুকের নিশ্চুপতা। থেকে মনে হয় দেখলো না, চুপচাপ সামনের দিকে তাকিয়ে প্যান্টের কালো বেলটা ঠিক করতে করতে লিসার কাছে গিয়ে কিছু একটা বলল, যেটা দূর থেকে বোঝার ক্ষমতা হারালোতে। সঙ্গে সঙ্গে ঠোঁট উল্টে নিঃশব্দে কান্না করে দেয়। সে তো ভেবেছিল
ভেবেছিল হয়তো ব্যস্ততার কারণে তার সাথে কথা বলছে না, কিন্তু এখন তো মনে হচ্ছে ইচ্ছে করে অ্যাভয়েড করছে। কথাটা ভাবতে আরো বেশি কষ্ট অনুভব হয় বুকের বাঁ পাশটায়। জায়গা দাঁড়িয়ে জাঙ্কুকের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। সূর্য তার আলোর রশ্মি কেড়ে নিয়ে অন্ধকারে পরিণত করছে পৃথিবীকে। এই শীতল মৃদু আবহাওয়াটা দিয়ে জাঙ্কুক বাড়িতে ঢোকে। পেটের ক্ষত জায়গাটায় ভীষণ ব্যথা করছিল, তাই ফিরে এসেছে। অবশ্য সবগুলো ফাইল এখনো চেক করা শেষ হয়নি, কাল চেক করা যাবে, এতটা ইম্পর্টেন্টও নয়। ধীর পায়ে ড্রয়িং রুমে এসে উপর যেতে যেতে আর চোখে রুমটা একবার পরখ করে নিয়ে কপাল কুঁচকায়। সবাই আড্ডা দিচ্ছে। জাঙ্কুক কপাল কুঁচকে আবারও তাকায়, কিন্তু কিছু একটা খুঁজে চলেছে। পর মুহূর্তেই আবার জলদি করে উপরে উঠে হাত থেকে ফোনটা নিয়ে কিছু একটা ভিডিও ক্লিপ অন করলো। এটা দেখতে দেখতে নিজের রুমের কাছে গিয়ে ভেতরে না ঢুকেই ব্রুজোড়া কুঁচকে চোখ দুটো বিরক্তিতা নিয়ে উপরের দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে বলল, সাহস কিভাবে হয় ওর? তারপর রুমের ভেতর ঢুকে কোটটা খুলে বিছানায় ছুঁড়ে মারে। তে চোখ বন্ধ রেখে বিরক্তিতা নিয়ে মুখের উপর থেকে কাপড়টা সরিয়ে কম্বলটা আরেকটু টেনে নেয় নিজের উপর। জাঙ্কুক নিজে নিজে ফুঁসতে ফুঁসতে মনে মনে বলতে শুরু করে, এই মেয়ে আমার রুমে কি করছে? কে অনুমতি দিয়েছে এটাকে? আমি বলেছি আসতে আমার রুমে? লাগবে না আমার এমন বউ, যা ইচ্ছা করে বেড়াবে, আমি কিছু বলতেও পারবো না। বারবার পালিয়ে বেরোবে আমার কাছ থেকে, দূরে যেতে চাইবে, এমন বউ আমি চাইনি। পরপুরুষের কাছে গিয়ে হেল্প চাইবে, এমন বউ লাগবে না আমার। 3টা বছর দূরে থাকার পরেও পালাতে চায়, এত সাহস কে দিয়েছে ওকে? জাঙ্কুক একটু সামনে গিয়ে তের শরীরের উপর থেকে কম্বলটা সরিয়ে দিয়ে ডান হাতটা ধরে ঘুমের মধ্যেই এক টানে বসিয়ে ধমক দিয়ে বলতে লাগলো, আমার রুমে আসার অনুমতি কে দিয়েছে তোকে? এক্ষুনি বের হয়ে যা। তের কোনো হদিস হলো না, আসলে কি হচ্ছে বোঝার মতো টাইম তো পেল না। কাঁচা ঘুম ভাঙলে কি কারো দিশা থাকে কোথায় আছে কি করছে? তেরও সেম অবস্থা। জাঙ্কুক এবার দু বাহু ধরে বাচ্চাদের মতো করে দু হাতে তুলে নিচে দাঁড় করিয়ে দিল। তের এতক্ষণে বুঝ শক্তি আসলো। সামনে জাঙ্কুককে দেখেই ভয়ে দু পা পিছিয়ে গিয়ে কিছু বলতে চাইলো, কিন্তু জাঙ্কুক তেকে কিছু বলতে না দিয়ে তের দিকে হিংস্র দৃষ্টি ফেলে বলল, একদম একটা কথা মুখ দিয়ে বলার চেষ্টা করবি না। যেভাবে এসেছিস সেভাবেই বের হয়ে যা। আমার রুমে যেন আর কখনো না আসতে দেখি, নয়তো খুব খারাপ হয়ে যাবে। নিশ্চয়ই আমার দেওয়া শাস্তির কথা ভুলে যাসনি। জাঙ্কুকের প্রতিটা ধমকে কেঁপে ওঠে ভয়ে। ভেবেছিল কথাটা বলে মিটিয়ে নেবে, কিন্তু এই লোকটা এমন ভাবে রাগ দেখাবে কে জানতো। জাঙ্কুক আবারও উচ্চ স্বরে ধমক দিয়ে বলল, বের হয়ে যা। কি বললাম শুনিস না? এর শরীরের কাঁপুনি এবার প্রখরতা লাভ করে। গুটি গুটি পায়ে বের হয়ে যাওয়ার জন্য সামনে এগোচ্ছে। জাঙ্কুকের এই ধীরস্থতা মোটেও পছন্দ হচ্ছে না, তাই ডান হাতের বাহু চেপে ধরে 3 কদমে দরজার সামনে গিয়ে ঠাস মুখের ওপর দরজা বন্ধ করে দেয়। জাঙ্কুক রি করতে করতে জায়গা থেকে এসে খাটের ওপর বসে ব্যথার জায়গায় ডান হাত রেখে ওহ ব্যথা জাতীয় শব্দ উচ্চারণ করলো। তারপর শরীর থেকে শার্টটা খুলে কোন দিকে ছুঁড়ে মারলো তার জানা নেই। খাট থেকে উঠে গিয়ে ওয়াশরুমে ঢুকে শাওয়ার ছেড়ে দাঁড়িয়ে রইল চোখ বন্ধ করে। মাথা তীব্র গরম হয়ে আছে। আচ্ছা, এটা কি রাগের কারণে নাকি অন্য কোনো কারণে জাঙ্কুকের জানা নেই, তবে ওই মেয়ের সাথে ওর বোঝাপড়া নেই এটাই ভেবে নিয়েছে। ঠিক দুপুরে জিমিনের ঘুম ভেঙে নিজেকে আবিষ্কার করেছিল গাড়িতে, সাথে যিশুও আছে। যেন কোনো কিছুই বুঝলো না, বারবার জিজ্ঞেস করছিল সে কি গাড়িতেই ঘুমিয়েছে এতক্ষণ, নাকি ইচ্ছে করে নিয়ে আসেনি সুগা। সুগা কথা ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর দিয়ে কথা কাটিয়ে দেয়। যিশুকেও জিজ্ঞেস করেছিল, কিন্তু যিশুর কাছে কোনো উত্তর ছিল না। জিমিন বেশ বুঝেছে নিশ্চয়ই সুগা মজা নিচ্ছে ইচ্ছে করে। যিশুর সামনে যেন অপদস্থ না হতে হয়, তাই তেমন কিছু জিজ্ঞেসও করেনি। যিশু আসার পর মিনগুকে দেখলেও যেহেতু ইচ্ছে করে কথা বলেনি মিনগু, তাই নিজেও বলেনি। তবে এই বিষয়টা কারো চোখেই পড়েনি, কারণ যতক্ষণ ছিল সবার সাথেই ছিল আড্ডায়। আয়ুকে টেক কেয়ার জানিয়ে সামনে দিয়ে প্রথমে সুগার রুমে গেলেও আয়ু ভেতরে ঢুকতেই সুগার চোখ ফাঁকি দিয়ে জিমিন নিজের রুমে চলে যায়। অবশ্য সুগা ব্যাপারটা নিয়ে মাথা ঘামায়নি এত। যেদিন নিজে থেকে থাকতে চাইবে সেদিন থেকেই স্বামীর জায়গায় বসাবে, নয়তো না। রাতের বেলা দরজায় খটখট আওয়াজ শুনে জাঙ্কুকের ঘুম ভেঙে যায়। বিরক্ততা নিয়ে উঠে বসে ফোনের স্ক্রিনে টাইম দেখলো 2:18। এই সময়ে কে আসবে? আশ্চর্য তো, কিন্তু খাট থেকে নেমে দরজা খোলার আগেই বিষয়টা পরিষ্কার হয়ে গেল। নিশ্চিত তে এসেছে।
তাছাড়া কে আসবে? এই মেয়ে দেখছি এখনো ঘুমায়নি। শরীর কতটা দুর্বল এই মেয়ে জানে। কতটা রক্ত বের হয়েছিল হাত থেকে ওই মেয়ের খবর আছে। মাথায় কি এখনো বুদ্ধি হবে না নাকি? খুলবো না দরজা, এভাবেই থাকুক, এটা ওর প্রাপ্ত। কথাটা ভেবেই জাংকুক আবার নিজের জায়গায় শুয়ে পড়লো। তাছাড়া এই মেয়ের সাথে কিসের কথা বলবে জাংকুক? শাস্তি পাওয়া উচিত। 3 বছর যেভাবে থেকেছে এভাবেই 3 বছর রাখবো। কাছে থেকেও কাছে আসতে দিব না একদম। এটাই ভেবে নিয়েছে জাংকুক, কিন্তু বারবার দরজার খটখট আওয়াজ শুনে রাগে ফুঁসতে থাকে। কোনো রকম রাগ নিয়ন্ত্রণ করে পাশ ফিরে শুয়ে পড়লো। যতক্ষণ ইচ্ছে থাকুক দাঁড়িয়ে, আমার কি। প্রায় ঘন্টার কাছাকাছি হবে। একটু পর পর দরজায় আওয়াজ করছে। জাংকুকও নিজের কথায় নড়চড় করবে না ভেবে নিয়েছে, কিন্তু ঘুমাতে তো পারছে না। শেষ পর্যন্ত না পারতেই এক প্রকার বাধ্য হয়ে রাগে দাঁত কটমট করতে করতে দরজার কাছে গেল। তখন এত অপমান করে কথা বলেছি, এই মেয়ের মাথায় ঢুকেনি, আবারও এসেছে। থাক, তাতে আমার কি, দুটো চড় বসালে ঠিক হয়ে যাবে। কথাটা ভেবেই ডেভিল হেসে দরজাটা খুলে দিয়ে ধমকিয়ে কিছু বলতে যায়, কিন্তু চোখ আটকায় অন্য জায়গায়। মুখের কথা সব গুলিয়ে যায়। বিস্মিত চোখে তাকায়। মুহূর্তেই নেশাতুর হয়ে যায় জাংকুকের চাহনি। সামনে দাঁড়িয়ে আছে তে। পরনে কালো কালারের পাতলা মিহি শাড়ি। শাড়ির নিচের কালো ব্লাউজটা অবধি দৃশ্যমান। হলুদ সুন্দর ফর্সা পেট চোখে পড়ার মতো। সাদা পাথরের বেরি নাভি বরাবর বাঁধা। ঠোঁটে ডিপ রেড লিপস্টিক। চোখের পাপড়িগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে আজ গাঢ় কালো চোখের মণিটা যেন উজ্জ্বলতার ছোঁয়া পেয়েছে। তে এক মুহূর্ত দেরি না করে চট করে ভেতরে এসে দরজাটা লাগিয়ে দেয়। জাংকুক যেন নিজ কল্পনায় অজানা কোনো পরীর উজ্জ্বল চেহারাখানা দেখছে। পরীর কথাটা ভাবতেই জাংকুক নিজেকে শোধালো, ইটস নট এঞ্জেল, শি ইজ মাই ওরু, মাই লাইফ, মাই ওয়াইফ। সো এঞ্জেল থেকেও হাজার গুণ সুন্দর, মায়াবী। গট ইট? নিজেকেই নিজে বুঝালো জাংকুক। জাংকুকের ভাবনার মাঝেই দরজা লাগানোর হালকা আওয়াজে ধ্যান ভাঙে। এত সহজে এই মেয়ের সাথে নিজের দুর্বলতা প্রকাশ করা যাবে না। থেকে আগের মতো স্ট্রংলি দাঁড় করিয়ে চেহারায় আগের মতো মলিন করে বলল, লজ্জা থাকার কথা মেয়ে হিসেবে। কেন এসেছিস সেখানে? বলেছিলাম না আমার রুমে আসার মতো সাহস দেখাবি না। মার খাওয়ার ইচ্ছে হয়েছে বুঝি? 10 সেকেন্ড সময় দিলাম, রুম ছাড়। জাংকুক কথাটা বলেই তে সামনে থেকে ধীর পায়ে হেঁটে ডোন্ট কেয়ার ভাব নিয়ে সামনের দিকে যেতে নেয়। তে সেই সুযোগটা জাংকুককে না দিয়ে জাংকুকের সামনে গিয়ে আচমকাই ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয়।